নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। আগরতলায় মারধর করে 2 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। ঘটনায় জড়িত অভিযোগে 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া টাকার বড় একটি অংশ। আগরতলার লাল বাহাদুর এলাকায় মারধর করে 2 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সাবরুমের বাসিন্দা ধনঞ্জয় ত্রিপুরা একটি গাড়ি কেনার উদ্দেশ্যে নগদ 2 লক্ষ টাকা নিয়ে আগরতলার লাল বাহাদুর এলাকায় রাজেশ ত্রিপুরার ভাড়া বাড়িতে আসেন। সেই সময় রাজেশ বাড়িতে না থাকায় 3 থেকে 4 জন দুষ্কৃতী সেখানে এসে ধনঞ্জয় ত্রিপুরাকে মারধর করে তার কাছ থেকে 2 লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এই ঘটনার পর ধনঞ্জয় ত্রিপুরা পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বৃহস্পতিবার গভীর রাতে লাল বাহাদুর এলাকা থেকে 2 অভিযুক্তকে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ। শুক্রবার সদর এসডিপিও দেবপ্রসাদ রায় সংবাদ মাধ্যমকে জানান, ধৃতদের আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। তিনি আরও জানান, অভিযুক্তদের কাছ থেকে মোট 1,35,000 টাকা উদ্ধার করা হয়েছে। সময় পূর্ব থানায় একটা খবর আসে যে একজন ব্যক্তি যার নাম হচ্ছে ধনঞ্জয় ত্রিপুরা, তার বাড়ি হচ্ছে সাবরুম, ওর থেকে 2 লক্ষ টাকা কেউ ছিনতাই করে নিয়ে গেছে। তো অ্যাকর্ডিংলি ভারপ্রাপ্ত যে ওসি আছেন শঙ্কর সাহা সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তে নেমে পড়েন এবং উনিও 2-3 জন অফিসার নিয়ে একটা টিম তৈরি করে সেখানে যান। ঘটনাস্থল হচ্ছে লাল বাহাদুর ক্লাব, এবং লাল বাহাদুর ক্লাবের যে বাড়ি মালিক ওনার নাম হচ্ছে চন্দ্রদেব বর্মা। ওনার বাড়িতে ভাড়া থাকে রাজেশ ত্রিপুরা। এই ধনঞ্জয়ের খুব ক্লোজ ফ্রেন্ড হলো রাজেশ। ধনঞ্জয় 2 লক্ষ টাকা নিয়ে রাজেশের বাড়িতে এসেছিল যেহেতু সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি কেনার জন্য। সে টাকা নিয়ে যখন ঘরের ভিতর ছিল সেই সময় তার একটি সন্দেহ হয় কেউ না কেউ তাকে ফলো করছে। তখন সে সেটা বুঝে ওঠার আগেই 3-4 জন মতো একটা গ্রুপ ঘরে ঢুকে ওর থেকে জোরপূর্বক টাকা। বাকি টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাধীনতার এত বছর পরও বিশুদ্ধ পানীয় জলের সংকটে পাহাড়ি জনপদ। খোয়াই জেলার মুঙ্গিয়াকামি ব্লকের নোনাছড়া এলাকায় আজও ছড়ার অপরিশোধিত জল পান করে দিন কাটাচ্ছেন বহু মানুষ বলে অভিযোগ। এতে জলবাহিত রোগের আশঙ্কা বাড়ছে বলে দাবি এলাকাবাসীর। খোয়াই জেলার মুঙ্গিয়াকামি ব্লকের প্রত্যন্ত নোনাছড়া এলাকায় নিরাপদ পানীয় জলের অভাব চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর দাবি, বিশুদ্ধ পানীয় জলের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় প্রতিদিন ছড়ার জল কিংবা পাহাড়ি পাথরের ফাঁক দিয়ে বেরিয়ে আসা প্রাকৃতিক জল সংগ্রহ করে পান করতে বাধ্য হচ্ছেন তারা। বর্ষাকালে সেই জল আরো ঘোলা ও দূষিত হয়ে পড়লেও বিকল্প না থাকায় সেটি ব্যবহার করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অপরিশোধিত জল ব্যবহারের ফলে ডায়রিয়া সহ বিভিন্ন জলবাহিত রোগের ঝুঁকি বেড়েছে। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পর্যন্ত নিরাপদ পানীয় জলের স্থায়ী সমাধান মেলেনি বলে দাবি তাদের। নোনাছড়ার বাসিন্দাদের একটাই দাবি, অবিলম্বে নিরাপদ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা, নতুন জল প্রকল্পের বাস্তবায়ন এবং নিয়মিত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা হোক। ছড়া এটা কি জল? নোনা জল, নোনা জল, ছড়ার জল। হ্যাঁ, ছড়া জল। এই জলই আপনারা খান? খাই, আর পাইতো না তো জল, আর জল নাই? আর জল নাই। অসুখ হয়নি? রোগ তো পাই, বেদনা, পেট ব্যথা, পেট বেদনা, পেট খারাপ, এই মতো এটা খাইলে এই বেদনা হয়। কি নাম আপনার? আমি নন্দদান মৌসুম। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের এই পানীয় জলের সংকট নিরসনে প্রশাসন কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এডিসি এলাকার সরকারি স্কুলগুলির শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র দেখতে আকস্মিক পরিদর্শনে গেলেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। পরিদর্শনে শিক্ষার মান ও শিক্ষকদের দক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
শুক্রবার মোহনপুর মহকুমার লেফুঙ্গা ব্লকের ইন্সপেক্টর অফ স্কুল ওয়াটলুক তুইথুর অধীন একাধিক সরকারি বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার। তার সঙ্গে ছিলেন এডিসির প্রিন্সিপাল সেক্রেটারি, মোহনপুর মহকুমা শাসক শান্তনু বিকাশ, ইন্সপেক্টর অফ স্কুল এবং ব্লকের বিডিওরা। পরিদর্শনকালে বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের উপস্থিতি, শিক্ষার মান এবং শিক্ষকদের পাঠদানের ক্ষমতা, দক্ষতা খতিয়ে দেখা হয়। জেলাশাসক শিক্ষার্থীদের পড়াশোনার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি কিছু শিক্ষকের পাঠদানের দক্ষতার ক্ষেত্রেও ঘাটতি লক্ষ্য করা গেছে বলে তিনি জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসক বলেন, এডিসি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করা হবে। পরিদর্শনে যে অসঙ্গতি এবং গুণগত ত্রুটিগুলি সামনে এসেছে সেগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। डीएससी चेयरमैन, एसडीएम, बीडीओज, असिस्टेंट कलेक्टर और सभी सीनियर ऑफिसर्स के साथ हम स्कूल के विजिट पे आए थे और हमने कई स्कूलों पे यहाँ लफुंगा ब्लॉक के अंदर विजिट किया और हमने टीचर्स के साथ और स्टूडेंट के साथ इंटरेक्ट किया। हमने पाया कि कई जगहों पे कुछ कमियां हैं, खासकर जो बच्चों की पढ़ाई की स्टैंडर्ड्स को लेके। और फिर हमने टीचर से भी इंटरेक्ट किया, उनकी भी समस्याएं समझी और हम एडीसी एडमिनिस्ट्रेशन के साथ मिलकर एवं ब्लॉक के साथ, ब्लॉक एडमिनिस्ट्रेशन के साथ मिलकर इन कमियों को दूर करने की कोशिश कर रहे हैं और साथ ही साथ टीचर की जो गुणवत्ता है, जो क्वालिटी है, इसको इम्प्रूव करने की भी कोशिश कर रहे हैं। তিনি আরো বলেন, বেসরকারি স্কুলের তুলনায় সরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ কমে যাওয়ার অন্যতম কারণ শিক্ষার গুণগত মান এবং শিক্ষকদের দক্ষতার ঘাটতি। সেই বিষয়েও সরকার গুরুত্ব সহকারে কাজ করছে বলে জানান জেলাশাসক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানী আগরতলাবাসীর জন্য সুখবর, খুব শীঘ্রই চালু হতে চলেছে কাশারিপট্টি সিভিল হাসপাতাল। উদ্বোধনের আগে হাসপাতালের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরা। আগরতলা শহরের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে কাশারপট্টিতে নির্মিত নতুন সিভিল হাসপাতাল খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। উদ্বোধনের আগে শনিবার হাসপাতালের অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম, বিভিন্ন ওয়ার্ড এবং প্রয়োজনীয় পরিষেবার প্রস্তুতি খতিয়ে দেখতে হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। তার সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিভাগে প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং দ্রুত পরিষেবা চালুর লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় দীপক মজুমদার দাবি করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার ইচ্ছা অনুসারে শহরবাসীর সুবিধার্থে এই হাসপাতাল আগামী কিছুদিনের মধ্যেই পথ চলা শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ বলুন বা ওনার ইচ্ছা বলুন, উনি বলেছিলেন যে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে যাতে একটা হসপিটাল পরিচালনা করা হয়। এই উদ্দেশ্যে আগরতলা শহরবাসীকে বিশেষ করে আইজিএম এবং জিবি হসপিটালের যে লোড কমানোর জন্য রোগীদের, প্রচুর পরিমাণে রোগীর সংখ্যা যায়, এটাকে লক্ষ্য রেখে উনি চিন্তা করেছেন যে আগরতলা শহরে যদি একটা হসপিটাল করা হয়, এটা রোগীদের পক্ষে সুবিধা হবে। বিশেষ করে শহরবাসী যারা, তারা সুযোগ পাবেন স্বাস্থ্য পরিষেবা। এটাকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর এই ইচ্ছাকে সম্মান জানিয়ে আগরতলা পৌর নিগম, বিশেষ করে স্বাস্থ্য দপ্তর আমাদের রাজ্য সরকারের, ওনাদের বিশেষ ব্যবস্থাপনা আমি বলবো যে আগামী কিছুদিনের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এই হাসপাতালটি চালু হলে রাজধানী আগরতলার বাসিন্দারা আরো সহজে উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা রেল স্টেশনে বড়সড় সাফল্য, জিআরপি ও এসটিএফ এর একটি পণ্যবাহী ওয়াগন থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ স্কাফ নেশাজাতীয় কফ সিরাপ। উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
আগরতলা রেল স্টেশনে যৌথ অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে জিআরপি থানা ও স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে রুটিন তল্লাশির সময় একটি পণ্যবাহী রেল ওয়াগনে সন্দেহজনক কিছু ড্রাম দেখতে পান কর্তব্যরত আধিকারিকরা। পরে ড্রামগুলি খুলে তল্লাশি চালাতে বিপুল পরিমাণ এসকাফ নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়। সারা রাত ধরে চলা অভিযানে মোট 70টি ড্রাম থেকে 39,345 বোতল এসকফ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। ঘটনাস্থল পরিদর্শনে যান ত্রিপুরা পুলিশের আইজিপি মঞ্চাক ইপ্পার, আইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী, জিআরপির এসপি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সূত্র ধরে তদন্তের কাজ এগিয়ে চলছে। গতকালকে আমাদের স্পেশাল ব্রাঞ্চের মানে সিক্রেট ইনফরমেশন মূলে জিআরপি ত্রিপুরা এবং আগরতলা জিআরপিএস একটা রেড চালায়। ওই রেডের মধ্যে একটা কম্পার্টমেন্ট, যেটা দেওঘর এক্সপ্রেসের একটা কম্পার্টমেন্ট, পার্সেল কম্পার্টমেন্ট, ওই কম্পার্টমেন্ট থেকে সারা রাত্র ওটার মধ্যে মানে তল্লাশি চালিয়ে যায় এবং এসটিএফ, জিআরপি এবং স্পেশাল ব্রাঞ্চের উদ্যোগে ওই তল্লাশিতে সর্বমোট 70 মানে ড্রাম পাওয়া যায়। ওই ড্রামগুলির মধ্যে মানে টোটাল 39,345 বোতল এসকফ এবং নেশাজাতীয় মানে কফ সিরাপ, ব্যান্ড কফ সিরাপ পাওয়া যায়। ওইগুলিকে মানে অ্যাজ পার প্রসিডিউর ওইগুলিকে সিজ করা হয় এবং এগুলিকে ডিস্ট্রিক্ট গোডাউনে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এই বিপুল পরিমাণ নেশা জাতীয় সামগ্রী কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ডক্টর দেবব্রত দাস। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর হিসেবে এই নিয়োগে অনুমোদন দিয়েছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ডক্টর দেবব্রত দাসকে নিয়োগ করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তিনি বর্তমানে অসম সরকারের উচ্চশিক্ষা বিভাগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। 2 জুলাই 2026 তারিখে জারি হওয়া সরকারি নির্দেশে বলা হয়েছে, ভারতের রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর হিসেবে এই নিয়োগে সম্মতি দিয়েছেন। ডক্টর দাস দায়িত্ব গ্রহণের দিন থেকে 5 বছরের জন্য অথবা 70 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত, যেটি আগে হবে, উপাচার্যের পদে বহাল থাকবেন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, তার চাকরির শর্তাবলী ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আইন, বিধি ও অধ্যাদেশ অনুযায়ী নির্ধারিত হবে। এই নিয়োগপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অসম সরকারের উচ্চশিক্ষা বিভাগ, ইউজিসি সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত উপাচার্যের অধীনে পরিচালিত হওয়ার পর এই নিয়োগের মাধ্যমে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় পূর্ণকালীন প্রশাসনিক নেতৃত্ব পেল। শিক্ষা মহলে এই নিয়োগকে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নরসিংগড় ল কলেজের নির্মাণস্থলে উদ্ধার হলো এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত দেহ। মৃত শ্রমিক অসমের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। নরসিংগড় ল কলেজের বয়েজ হোস্টেলের নির্মাণস্থল থেকে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত শ্রমিক অসমের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতদেহ নির্মীয়মান একই শৌচালয়ের ভেন্টিলেশনের পাশে রহস্যজনক অবস্থানে পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো অপরাধমূলক ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রাথমিক বক্তব্য পুলিশের। ঘটনার পর নির্মাণস্থলে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, পর্যাপ্ত সেফটি হেলমেট, সেফটি বুট, সেফটি বেল্ট, নিরাপত্তা জাল কিংবা জরুরি চিকিৎসা পরিষেবার মতো প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে নেই। স্থানীয়দের আরও অভিযোগ, বহিরাজ্য থেকে আসা শ্রমিকদের পরিচয় যাচাই ও পুলিশ ভেরিফিকেশনের মতো প্রয়োজনীয় প্রক্রিয়াও সবসময় অনুসরণ করা হয় না। যদিও এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে রক্তের চাহিদা মেটাতে মানবিক উদ্যোগ নিল টিএসআর প্রথম বাহিনী। বিশালগড়ের গোকুলনগরে আয়োজিত হলো মেগা রক্তদান শিবির। জওয়ানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রক্তদান করলেন 60 জন। উপস্থিত ছিলেন আইজিপি কেডি মারাক ও কমান্ডেন্ট মিহিরলাল দাস।
বিশালগড়ের গোকুলনগরে টিএসআর প্রথম বাহিনীর উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হয় এক মেগা রক্তদান শিবির। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন আইজিপি কেরি মারাক। এ সময় উপস্থিত ছিলেন টিএসআর প্রথম বাহিনীর কমান্ড্যান্ট মিহিলাল দাস সহ অন্যান্য আধিকারিকরা। এই রক্তদান শিবিরে টিএসআরের মহিলা ও পুরুষ জওয়ান মিলিয়ে মোট ৬০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আইজিপি কেরি মারাক বলেন, রক্ত কোনো কারখানায় তৈরি হয় না, এটি মানুষের শরীরেই তৈরি হয়। নিয়মিত রক্তদান করলে শরীরে নতুন রক্ত তৈরি হয় এবং এতে কোনো ক্ষতি হয় না। তাই তিনি সকলকে বছরে অন্তত 4 বার রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। और इसमें काफ़ी फ़ायदा है और एक सबसे बेस्ट है कि आपने डोनेट किया, आपका एक मन में एक सेटिस्फेक्शन आता है कि आपने किसी को मदद कर रहा है। आपका जो खून है वो 3 भाग में होता है। एक है आरबीसी रेड ब्लड सेल्स में भाग होता है, और एक है प्लेटलेट्स और एक है प्लाज्मा। विभिन्न कारण के लिए भाग होता है, वो डॉक्टर सविता देवर्मा मेरे से भी जानकारी है। तो इस 3 भाग में भी इसका मतलब है कि आपने 3 आदमी को 3 पेशेंट को मदद किया है। তিনি আরও বলেন, রক্তের ঘাটতি দূর করতেই এই উদ্যোগ বলে জানান তিনি। এক ফোঁটা রক্তের অভাবে যেন কোনো রোগীর প্রাণ না যায়, সেই লক্ষ্য নিয়েই প্রতি বছর একাধিকবার রক্তদান শিবিরের আয়োজন করে টিএসআর প্রথম বাহিনী। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমেও মানুষের পাশে দাঁড়িয়ে আসছে এই বাহিনী। মানবতার সেবায় টিএসআর জওয়ানদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত অতিথি ও স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুলিশি ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন থানায় পরিদর্শনে গেলেন রাজ্য পুলিশের নর্দার্ন রেঞ্জের ডিআইজি রতি রঞ্জন দেবনাথ। সঙ্গে ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার অভিনাশ রায় সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা। আইন শৃঙ্খলা রক্ষা এবং পুলিশি পরিষেবাকে আরও কার্যকর করে তোলার লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন থানা পরিদর্শন করেন নর্দার্ন রেঞ্জের ডিআইজি রতি রঞ্জন দেবনাথ। এই পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার অভিনাশ রায়, মহকুমা পুলিশ আধিকারিক এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। থানাগুলির দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, তদন্তের অগ্রগতি, অপরাধ দমন, জনসাধারণের অভিযোগ নিষ্পত্তি এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখেন ডিআইজি। পাশাপাশি থানার অফিসার ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করে দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব পুলিশি পরিষেবা নিশ্চিত করার উপর জোর দেন তিনি। পরিদর্শনের সময় পুলিশি ব্যবস্থাকে আরও গতিশীল, আধুনিক এবং জনমুখী করে তুলতে প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করেন নর্দার্ন রেঞ্জের ডিআইজি। নর্মাল ভিজিটই, আমরা তো প্রতিনিয়তই থানা ভিজিটে যাই বা ভিজিট করি। আজকে আমার সঙ্গে জেলার এসপি রয়েছেন, এই সাব ডিভিশনের এসডিপিও রয়েছেন, থানার অফিসারদের সঙ্গে কথা বললাম, থানার বিভিন্ন ধরনের কাজকর্ম এগুলো পর্যালোচনা করলাম। এবং আমাদের থানার বিভিন্ন ধরনের যে বিট সিস্টেম আছে, মূলত যে বিট অফিসার, এদের সঙ্গে পার্সোনালি ওদের সঙ্গে কথা বললাম, ওদের সমস্যা কিছু আছে কিনা জানার চেষ্টা করলাম এবং তাদের কি কাজ, এই সমস্ত বিষয় নিয়ে একবার তাদেরকে আবার নতুন করে একবার ব্রিফ করলাম, যাতে আগামী দিনে তারা তাদের কাজটা আরও সুন্দরভাবে করতে পারে। আর বাকি থানার যে সমস্ত রেগুলার কাজকর্ম বা যেটা থানার রুটিন ওয়ার্ক, এগুলো নিয়ে অফিসারদের সঙ্গে 1-to-1 কথা বলেছি। তাদেরকে আরেকবার তাদের কাজকর্ম নিয়ে তাদের থেকেও আমি নিলাম। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে, যাতে সাধারণ মানুষ আরও উন্নত ও দক্ষ পুলিশি পরিষেবা পেতে পারেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।